রাজনীতির আজকের বাস্তবতায় যতগুলি সমস্যা এই সমীকরণের মধ্যে লুকিয়ে আছে এবং যতগুলি সমাধান সবকিছু এই সমীকরণের মধ্যেই লুকিয়ে আছে। তার অনেক কিছু হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনুধাবন করতে পারি না। আমাদের রাজনীতিতে আপনারা দেখেছেন জয় বাংলার বিপরীতে জিন্দাবাদকে এস্টাবলিশ করা হয়েছে, আমাদের অসাম্প্রদায়িক চেতনার সংবিধানকে কেটে ছিঁড়ে প্রতিক্রিয়াশীল সংবিধান করা হয়েছে এবং বাংলাদেশকে পুরোপুরি পাকিস্তানি ভাবধারায় উল্টো দিকে ঘোরানো হয়েছে। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধুমাত্র যুদ্ধাপরাধী জামাতের মতো একটি দল পুনর্বাসিত হয়ে খুঁটি গেড়ে ফুলে ফেপে বড় হয়েছে তাই নয়, একই সাথে বিএনপির মতন আরেকটি দল তারও জন্ম এবং বিকাশ বা ইভলভ হয়েছে। এবং আওয়ামী লীগের জন্য যেটি হয়েছে, আওয়ামী লীগ প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, দীর্ঘ 21 বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের জবাই করা হয়েছে, লিটারেলি। এটা আমরা সবাই জানি। নতুন প্রজন্মের অনেকে কতটুকু জানে আমি জানি না, বাট এটা আমাদের জানানো দরকার। এই বাস্তবতায় আওয়ামী লীগ পথ চলতে চলতে হুট করে তার পাশে দেখে যারা রাজাকার ছিল তারা এখন রাজনীতি করছে। আওয়ামী লীগ হুট করে পথ চলতে চলতে তার পাশে দেখে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ঘাতক, তারও একটি রাজনৈতিক দল করে তারা পাশে হাঁটছে। তারপরে দেখে বিএনপির মতন একটি দলের জন্ম হয়েছে, তারাও পাশে হাঁটছে। এই পথ চলতে চলতে 21 বছরে আওয়ামী লীগ দেখে সামরিক শাসনের মধ্য থেকে জন্ম নিয়ে আরেকটি দল তার পাশে হাঁটছে। মূল ধারাতে আওয়ামী লীগের দুর্ভাগ্য, সে তার নিজের মতো আরেকটি দল যেটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং সহজাত প্রক্রিয়ায় মানুষের ভিতর থেকে জন্ম হয়ে বেড়ে ওঠা আরেকটি দল পায়নি প্রতিদ্বন্দ্বিতার জন্য। সে পেয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে জন্ম নেওয়া দলগুলি এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার যারা ছিল এই জামাতে ইসলামকে। এই বাস্তবতায় আওয়ামী লীগকে অনেক কৌশলী হয়ে পথ চলতে হয়েছে, যে কারণে 96 সালেও আওয়ামী লীগ কিন্তু যুদ্ধাপরাধের বিচারের যে উদ্যোগ সেটি নিতে পারেনি দীর্ঘ 21 বছর পরে ক্ষমতায় এসে। 2009 সালে এসে আওয়ামী লীগ এই কাজটি শুরু করেছে এবং অনেকখানি করে ফেলেছে এই গত 10 বছরে। কিন্তু কোন বাস্তবতার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে যেতে হয়েছিল 75-এর 15 আগস্টের পরে, এবং ওই জায়গাটি এসে আমরা যেখান থেকে সমীকরণের কথাটি বলছি 2004 সালের 21 আগস্টে এসে আজকে যেটি আমাদের আলোচনার বিষয়, সেখান থেকে আমরা দেখলাম এক ধরনের অদ্ভুত একটা নেক্সাস, একটা আনহোলি অ্যালায়েন্স অফ দ্য ইভিলস, সেটার এক্সপোজড হলো। এই যে নেক্সাসটা বাংলাদেশের রাজনীতির মধ্যে এর অস্তিত্ব এখনো আছে এবং এই নেক্সাসটা যতদিন থাকবে বাংলাদেশের রাজনীতির মধ্যে আমরা কখনো যত বড় বড় গণতন্ত্রের কথা বলি, সুশাসন, মানবাধিকার, এগুলো এই ইভিল ফোর্সকে এই রাজনীতির শরীরের মধ্যে রেখে, এই ক্যান্সারকে রেখে ওইখানে যাওয়া যেটা আমাদের লক্ষ্য খুবই দুরূহ। যে কারণে আজকে জননেত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করে দেশকে একটা উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, কিন্তু সারাক্ষণ ওনাকে লড়াই করতে হচ্ছে এই অপশক্তির বিপক্ষে, যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে দেখতে পাই না খোলা চোখে। এই লড়াইটি যদি ওনাকে না করতে হতো তাহলে আর কত দূরে এই দেশটিকে উনি নিয়ে যেতে পারতেন এটা আমরা হয়তো চিন্তাও করতে পারি না। কেমন ছিল এই হামলাটি একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, যে এই যে ভেন্যুতে যেখানে এই হামলাটি হয়েছিল অনেকগুলি গ্রেনেড কিন্তু ফুটেনি। আপনারা চিন্তা করতে পারেন সবগুলি গ্রেনেড যদি ফুটতো, আল্লাহ না করুক জননেত্রী শেখ হাসিনা যদি কিছু হতো, আজকে আমরা কোথায় থাকতাম এটা আপনারা কেউ চিন্তাও করতে পারছেন না। আমি অঙ্ক করে দেখিয়ে দিতে পারি বাংলাদেশ আজকে কোথায় থাকতো। জঙ্গি, যুদ্ধাপরাধী, রাজাকার এরা আজকে দেশের নেতৃত্বে থাকতো, একটা অন্ধকার জগতে আমরা থাকতাম। কিন্তু দেখেন কারা ছিল এই হামলায়, হারিশ চৌধুরী, পিন্টু, তারেক জিয়া, বাবর। আমরা কিন্তু যতগুলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, যতগুলি অনুসন্ধানী সাংবাদিকতা হয়েছে এবং সর্বশেষ বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিশ্চিতভাবে জানতে পারছি এই লোকগুলি এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল এবং এটাকে কার্যকর করার সাথে যুক্ত ছিল। এরা কারা? এরা সবাই একটি দলকে প্রতিনিধিত্ব করে, সেটি বিএনপি। তারপরে কারা ছিল দেখুন, এরপরে আমরা দেখেছি কারা ছিল এরা। এরা সব জঙ্গি, সবাই জঙ্গি। মুফতি হান্নান তাদের নেতৃত্ব দিয়েছে এখানে। তারপরে আমরা দেখি কারা ছিল, এরপরে আমরা দেখছি দেখেন নূর চৌধুরী, বঙ্গবন্ধুর ঘাতক, আবার ঘুরে ফিরে 2004 সালের 21 আগস্টে। তারপরে মুজাহিদ, রাজাকার, স্বাধীনতা বিরোধী। খেয়াল করে দেখছেন একটা নেক্সাস, ওই একই লোকগুলি ঘুরে ফিরে নেক্সাস তৈরি করেছে। আমরা একটু এই হামলাটা কেন করলো সেটা আমি বলেছি। বাংলাদেশকে প্রগতিশীল রাজনীতি থেকে
দূরে সরিয়ে দিতে, অসাম্প্রদায়িক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করতে হামলা ছিল। এরা কোনো ব্যক্তি নয়, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি, দল নয়, এরা আসলে কে? দেশবিরোধী অপশক্তি এরা। এইটা আমাদের বুঝতে হবে, এইটা বোঝার মধ্য দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে, যেটা আমি মনে করি। এবার আমরা একটু পিছে ফিরে যেতে চাই। এটার কারণ হচ্ছে এই নেক্সাসটার ইকুয়েশনটা বোঝার জন্য। এখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল কারা? সেই নূর চৌধুরী এবং তার সঙ্গী। এদেরকে আমরা চিনি সবাই, আমরা জানি এরা কি করেছিল ৭৫-এর ১৫ আগস্ট। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, পরবর্তীতে জাতীয় ৪ নেতাকেও তারা হত্যা করেছিল। তারপরে এরা কিন্তু সেই আততায়ী, ঘুরে ঘুরে রং বদলে বিভিন্ন সময় এরা এসে আবার আক্রমণ করছে আমাদের। এবার আরেকটু পিছিয়ে দেখি, ইকুয়েশন মিলে যাবে। আপনি দেখেন ৭১ সালে আমরা সেই লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স, আধুনিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ওই বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। আমাদেরকে কিন্তু আঘাত করেছে কারা? ইয়াহিয়া খানের নেতৃত্বে, পাকিস্তানি সামরিক জান্তার নেতৃত্বে, তাদের অক্সিলারি ফোর্স। এই যে সেই একই চেহারাগুলি, একই চেহারা দেখেন, কোনো পার্থক্য নাই। তারা ওই ৭১ সালে আমাদের একই কারণে আক্রমণ করেছিল, ধরে ধরে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, শিক্ষক, ছাত্র, যুবা সবাইকে হত্যা করেছিল। এখন আসেন আমরা ইকুয়েশনটা দেখি। এই যে দেখেন ইকুয়েশনে বিএনপি প্লাস বঙ্গবন্ধুর ঘাতক, এদের সবার চেহারা আমরা চিনি, প্লাস রাজাকার, জামাত, যুদ্ধাপরাধী, প্লাস জঙ্গি। এই সব প্লাস করলে ইকুয়েশনটা কি দাঁড়ায়? এই সব প্লাস করলে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই চেহারাটা, এই চেহারাটা ইয়াহিয়া খানের সেই দানবীয় চেহারা। এইটাই হচ্ছে নেক্সাস, যে নেক্সাস এখনো আছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি শুধু ইয়াহিয়া খানকে বিপক্ষে সুস্পষ্টভাবে কথা বলবেন কেন? এটা মুক্তিযুদ্ধ ৭১-এর কথা বলছে। এরা সবাই দেশবিরোধী শক্তি। আপনি জঙ্গিদের বিপক্ষে সুস্পষ্টভাবে কথা বলছেন, জামাতের বিরুদ্ধে সুস্পষ্টভাবে কথা বলছেন, আপনি বঙ্গবন্ধুর ঘাতকদের বিরুদ্ধে অনেকে সুস্পষ্টভাবে কথা বলছে, কিন্তু যখন বিএনপি চলে আসে তখন আমরা একটু সায় হয়ে যাই। আমি বলছি আমাদের সুশীল সমাজে অনেকে যারা আছেন তাদের কথা, এবং আমাদের বাম ঘরানার বন্ধু যারা আছেন রাজনীতিতে তাদের কথা। আপনার সুস্পষ্টভাবে সবগুলি কম্পোনেন্ট খেয়াল করেন, জঙ্গির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, জামাতের বিরুদ্ধে নিচ্ছেন, ইভেন বঙ্গবন্ধু ঘাতকদের বিরুদ্ধে নিচ্ছেন। বিএনপি আসলেই মনে হয় যে না, এরা তো আর একটা বড় দল, এদের একটা জনপ্রিয়তা আছে। এখন আমরা বুঝছি না এই নষ্ট শক্তিগুলির একটি শুদ্ধ রূপ বিএনপি, একই নেক্সাসের নেতৃত্বে তারা আছে, এবং পুরো নেক্সাসটা যোগ করলে ইয়াহিয়া খানের সেই দানবীয় চেহারাটা বের হয়ে আসে। এবং আজকে যদি এই এন্টায়ার নেক্সাসকে আমরা খতম করতে না পারি, যেটা আমাদের বডির মধ্যে ক্যান্সার, তাহলে কিন্তু আমার শরীরের উপরে যে ছোট ছোট ক্ষতগুলি আছে, আমরা বলি আমাদের মানবাধিকার বিষয়ে ঘাটতি আছে, সুশাসনে ঘাটতি আছে, সুশীলীয় যত কথাবার্তা আছে, আমাদের আইনের শাসনে ঘাটতি আছে, কিন্তু ভিতরে ক্যান্সারটাকে রেখে আমরা এগুলো কিছু ঠিক করতে পারবো না। এই জন্য বলি এই নেক্সাসের বিপক্ষে আজকে জাতীয় ঐক্য হওয়া দরকার। এই আসল ইভিল নেক্সাস, দ্য আনহোলি অ্যালায়েন্স অফ দ্য ইভিলস, তার বিপক্ষে যাদের মধ্যে ছিটা ফোটা অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আছে, তাদেরকে নিয়ে ইভিল নেক্সাসটাকে আমরা এক্সপোজ করতে চাই। এদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মধ্যেই কিন্তু আমাদের আগামী দিনের রাজনীতির সমাধান আছে। এইটার যদি আমরা বুঝতে না পারি বা বুঝতে না চাই, তাহলে আমরা বাংলাদেশের সমস্যার সমাধান করছি না। আজকে আরো অনেকগুলি দল, জাতীয় ঐক্য, ঐক্য ফ্রন্ট, বিভিন্ন নামে যাদের সাথে হাত মিলাচ্ছে, তারা কিভাবে বলে এই নেক্সাসের সাথে হাত মিলিয়ে তারা বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবে, এই নেক্সাসের সাথে হাত মিলিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বাংলাদেশে আইনের শাসন দিবে। এরা তো জাতির সাথে একটা প্রতারণা। এই জন্য আমাদের যুব সমাজের, তরুণ সমাজে যারা আছে, আমি সবাইকে নিয়ে আমরা একটা মুভমেন্ট করতে চাই। এই ইকুয়েশনটা আমরা গ্রামে গঞ্জে, ঘরে ঘরে, সব জায়গায় সবার মাথার মধ্যে ঢুকে দিতে চাই।
এবং ঢুকিয়ে দিয়ে আমরা বলতে চাই এই নেক্সাসের বিপক্ষে আমাদের একটা ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আজ থেকে 50 বছর পরে বাংলাদেশের জন্য। এবং এই নেতৃত্ব শুধুমাত্র দিতে পারে জননেত্রী শেখ হাসিনা, এবং জননেত্রীর হাত ধরে তার নেতৃত্বেই জাতীয় ঐক্য হতে হবে। এই নেক্সাসের বিপক্ষে যদি আমরা লড়াইটা শেষ করে জয়ী হতে না পারি, বাংলাদেশে আমরা আগামী দিনের বাংলাদেশ তৈরি করতে পারবো না।